আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুঁজিবাজার নিয়ে অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদেক। আমরা আজকে আলোচনা করব এবং আমাদের সঙ্গে যারা আলোচক হিসেবে আসছেন অধ্যাপক ডক্টর হাসানুল আলম পারভেজ, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অ্যান্ড চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি অফ ইসলামী ব্যাংক। আরেকজন আছেন ওয়াকার চৌধুরী, যা অনেকে পরিচিত মুখ, এমডি সিও অ্যান্ড ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। আজকে যে আলোচনাটা করব আমরা সত্যকার অর্থে যে আলোচনা, একজন হলো শিক্ষক এবং একটা ব্যাংকের পরিচালক, আরেকজন হচ্ছে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট করেন, যিনি আমাদের অনেকেই জানি যে মানে আমাদের ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের অবস্থান খুবই নাজুক। সে অবস্থায় উনি দুইটাই মিউচুয়াল ফান্ড নিয়ে আসছেন বাজারে এবং ভালো করতেছেন। ওনার মিউচুয়াল ফান্ড এখন পর্যন্ত নেট অ্যাসেট ভ্যালু, তার ডিভিডেন্ড ডিক্লারেশন সব কিছু পজিটিভ। আমরা ওনাকে জিজ্ঞেস করব যে আমরা মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ, মিউচুয়াল ফান্ডের বর্তমান অবস্থা, আগামী দিনগুলিতে উনি কীভাবে দেখছেন পুঁজিবাজারকে। আমরা প্রথমেই শুরু করতে চাই প্রফেসর সাহেবকে নিয়ে। প্রফেসর সাহেব একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং পরিচালক ইসলামী ব্যাংকের। আমরা জানতে চাই ওনার কাছে একটা জিনিস, যে এই যে ইসলামী ব্যাংক সবচেয়ে নাম করা ব্যাংক এবং সবচেয়ে বৃহৎ প্রাইভেট সেক্টরের ব্যাংক, সেই ব্যাংক পুঁজিবাজারে কতটুকু ভূমিকা রাখতেছে? জনাব আলম। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের কোটি দর্শককে শুভেচ্ছা এবং বিশেষ করে বিজয়ের মাসের শুভেচ্ছা। আপনি ইউ হ্যাভ গিভেন মি এ ভেরি লজিক্যাল কোয়েশ্চেন। ইসলামী ব্যাংক শুধু দেশের প্রাইভেট সেক্টরের বৃহত্তম ব্যাংক না, এটা পাবলিক প্রাইভেট মিলেই দেশের বৃহত্তম ব্যাংক। এবং আমাদের সাবসিডিয়ারি হিসাবে ইসলামী ব্যাংক সিকিউরিটিসও একটা খুব মোটামুটি শক্তিশালী সিকিউরিটিস ছিল, কিন্তু কিন্তু জাতি জানেন যে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংকে পারসেপশনের কারণে, নানা কারণে এই 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 অনেকগুলো অঙ্গই আমাদের কিছুটা প্যারালাইজড ছিল। সো বিভিন্ন পরিচালনা পর্ষদে তো পরিবর্তন আসেই, এটা একটা ধারাবাহিকতা। আমাদের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসছে এবং আমিও ইসলামী ব্যাংকে এসেছি মে মাসে ডিরেক্টর হিসেবে, এবং মে মাসের 19 তারিখ আমি দায়িত্ব নিয়েছি চেয়ারম্যান হিসাবে। তখন আমি সিকিউরিটি, স্টক মার্কেটকে ছাড়া তো দেশের অর্থনীতির কথা চিন্তা করা যায় না। সো ইকোনমিক যেই সব জায়গায় আমাদেরকে স্টিমুলেশন দিতে হবে সেটার মধ্যে স্টক মার্কেট, এবং আমি নজর দিয়েছি সেখানে, এবং দুঃখ ভারাক্রান্ত মানে দেখেছি যে সেটা সাংঘাতিকভাবে লুজ করছে। সো আমরা যা করা সম্ভব তাৎক্ষণিকভাবে কোরামিন দেওয়া, আমরা সেটা দিয়েছি। আমরা ইনশাল্লাহ, খুবই লজ্জার কথা আমি স্বীকার করি, যেন আমাদের টিম সতর্ক হয়ে যায়। এটা 250 কোটি টাকার একটা কোম্পানি, এবং পরে আমরা তাদেরকে 500 কোটি টাকা দিয়েছিল বিগত বোর্ড। ওই টাকা তারা ব্যবহার করতে তো পারেনি, ওই টাকা আবার ইসলামী ব্যাংকের কাছে তারা জমা রেখেছে। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, কিন্তু অক্ষমতা কিন্তু অপরাধ নয়, অযোগ্যতা হয়তো অপরাধ হতে পারে। তো আমরা এসে বোঝার চেষ্টা করেছি যে এখানে প্রফেশনালিজম আনতে হবে, প্রফেশনালিজম আনতে হবে, এবং আমরা আনছি, এবং ওনাদেরকে হতাশ করব না। আপনাদের সবাইকে জানাচ্ছি, উই হ্যাভ মেড 50 crore profit in this 7 months, which can be 10 times more আমরা যদি কাজ করতে পারি, এবং এটা দেশের খেদমত হবে। আমরা আজকে গত কয়েক বছর ধরে চিৎকার করতেছি যে ইট ইজ দ্য হাই টাইম টু কাম ইন দ্য মার্কেট, হাই টাইম টু কাম ইন দ্য মার্কেট, বাট আমাদের কথাগুলো কেউ কর্ণপাত করে নাই। হাউএভার ইউ হ্যাভ এগ্রিড টু দ্যাট, মানে আপনি যে আপনার দেরি হয়ে গেল বাজারে আসছেন, মানে পজিটিভলি আপনি বিহেভ করতেছেন। জি, এখন আপনি বলেন, আপনার মিউচুয়াল ফান্ড নিয়ে তো আমি গর্ব করতে পারি যে ইউর মিউচুয়াল ফান্ড ইজ মাচ বেটার দেন এনি আদার মিউচুয়াল ফান্ড, আদার দেন ওয়ান মিউচুয়াল ফান্ড ইন আইসিবি একটা বোধহয় আছে আপনার চেয়ে বেটার। হাওয়ার, তো এই যে আপনি অ্যাসেট ম্যানেজার আর ম্যানেজার হিসেবে, যে ফান্ড ম্যানেজার হিসেবে যে কাজটা করতেছেন, অন্যরা পারলেন না এবং ইন্ডাস্ট্রিটাকে এইভাবে ডুবাই দিলেন, আপনি ভবিষ্যৎ কি মনে করতেছেন বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের? First of all, thank you for your very kind words, and on behalf of the Vanguard team, both at the board and the management, we are very humbled by a gracious comment. আমি মিউচুয়াল ফান্ডের যে পরিস্থিতি এখন,
এবং আমি তো মার্কেটের আই হ্যাভ আ 360 ডিগ্রি ভিউ as an not as a from the management but from the entrepreneur side. আমি ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে ছিলাম, মার্চেন্ট ব্যাংকেও ছিলাম, and now I'm here in this You have seen the pros and cons of জি the thing. জি তো আপনার আনফর্চুনেটলি আমাদের মার্কেটটা আমি যদি আগেই বলি এটা it still has a very infancy stage, and like any other emerging market আমাদের দুটো কম্পোনেন্ট খুব ভাইব্রেন্ট, which is আপনার রিটেল ইনভেস্টার্স and lack of আপনার কর্পোরেট গভর্নেন্স, যেটা আর্নিংস ঠিক মতো দেওয়া হয় না, and rumors driven market. বাট মার্কেট আমরা যেন দেখছি 2011-তে যেটা 96 থেকে, আমি 96 থেকে মার্কেটের সঙ্গে জড়িত, 96 থেকে দেখেছি, 2010-এর ধসও দেখেছি, এখনও দেখছি, বাট কিছু কিছু পজিটিভ জিনিস এসছে কিন্তু অনেক রিফর্ম আসছে। এই এসএসসি হ্যাজ ডান লট অফ রিফর্মস Yes. অ্যান্ড উই হ্যাভ সিন, যেটার মধ্যে আপনার একটা জিনিস হলো যে ফিনান্সিয়াল রিফর্ম অ্যাক্ট, দ্যাট উইল হ্যাভ, অ্যান্ড অলসো যে যারা রিপোর্টেড কোম্পানিতে এই মার্কেটে লিস্টেড, সেই লিস্টেড কোম্পানিগুলিতে কোয়ার্টারলি রিপোর্টিং করতে হয়। আমাদের এখন অনেক ধরনের আপনার সপ্তাহে 42টা রিপোর্টিং করতে হয়, কারণ আগে কত পোর্টফোলিও জানাতেন না আপনারা মানুষ আপনাদের সম্বন্ধে একটা অন্ধকারে ছিল, আপনারা ট্রান্সপারেন্ট ছিলেন না, এখন আপনারা ট্রান্সপারেন্ট হয়েছেন, আপনারা ওয়েবসাইট করছেন, এখন আমি ইচ্ছা করলে মনে করি যে আপনার মিউচুয়াল ফান্ডের অবস্থানটা কি আমি ইচ্ছা করলেই জানতে পারতেছি। Exactly. So, and I don't see why we will not disclose it. We should disclose it. When we are managing public fund. So, আমি যদি আপনাকে 10 থেকে 12% আপনাকে দিই, then why should you, মানে আপনি কেন আমার ফান্ডে ইনভেস্ট করবেন, বা কোন একটা কর্পোরেট আপনাকে কেন আমাকে টাকাটা দিবে? তারা নিজেরাই তো, প্রত্যেকটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে, ট্রেজারি ডিপার্টমেন্ট, তারা নিজেরাই করতে পারে। নাও ওভারঅল বাংলাদেশের ইকোনমি যদি বলি, আপনি দেখেন যে প্রেজেন্ট গভর্নমেন্টের যেটা আছে ভিশনটা 2021 এ ভেরি স্ট্রেট ভিশন, কিন্তু যে বাই 2021 we need to go to graduate from least developed country to middle income country, and by 2041 graduate to developed countries. আমাদের we have seen গত 20-25 বছরে there has been a steady GDP growth between 5.5 to 6%. Now we are reaching threshold of 7% আপনার, এবং আগামী যে আমাদের যে কিছু যে লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলি হচ্ছে, পদ্মা ব্রিজ বা কানেক্টিভিটি, যে আপনার পাওয়ার সেক্টর প্রজেক্টগুলি যে হচ্ছে, দ্যাট উইল লিফট আপ দ্য জিডিপি ইভেন হায়ার, 8%, 9%, একটা ব্রিজ হলে কিন্তু 1% বেড়ে যায়। সো আমরা এই যে গ্রোথ লেভেলে আপনার গভর্নমেন্ট করছে, ওটার সঙ্গে কি আমরা মার্কেটকে ওইভাবে গ্রো করেছি? দেখেন মার্কেট যখন 2011-তে যখন মার্কেট ক্র্যাশ করে, তখন আমাদের জিডিপি ছিল 150 বিলিয়ন, আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ ছিল ফুলে ফেপে 48 বিলিয়ন। না, পরে কারেকশন এসছে। এখন আমাদের যদি আমরা বলি, এই গত 5 বছরে জিডিপি গ্রোথ হ্যাজ গাম টু 250 বিলিয়ন, কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের গ্রোথ 42 বিলিয়ন। এর সবচেয়ে নাজুক যেটা অবস্থা, একুইটি হলো যে অনলি 2 বিলিয়ন। না, আমরা যদি ইকোনমিক ইমানসিপেশনের কথা বলছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছি, সেখানে কিন্তু আপনার এই কমার্শিয়াল ব্যাংকিং দিয়ে কিছু হবে না। ইউ নিড টু হ্যাভ a capital market who will act as a driver for the economy, কিন্তু তো সেখানে আমি আপনার প্রশ্ন আসতেছি, অনেকক্ষণ ধরে একজন অপেক্ষা করতেছেন ফোন নিয়ে। যে প্রিয় দর্শক, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম কবির আহমদ চৌধুরী। জি, কবির আহমদ সাহেব। জি, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি যে আপনারা মার্কেট যখন খারাপের দিকে যায়, শেয়ার বাজার যখন ধস নামে, তখন এই যে মিউচুয়াল ফান্ডের একটা ভূমিকা থাকে। তারা শেয়ার কিনে এবং শেয়ারগুলি আমার প্রোটেকশন দেয়, তারা একটা ডিভিডেন্ড দেয়। এখন দেখলাম যে 10 টাকার মিউচুয়াল ফান্ড 2 টাকা, 4 টাকা, 5 টাকা এই অবস্থায় আছে। আপনারা কোন খাতে শেয়ার বিনিয়োগ করতেছেন? ভাইয়া আপনারা কাউকে জানানো না। আমি বুঝতে পারছি, একটুখানি শুনেন। আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে, ক্যাপিটাল মার্কেট নিয়ে আপনারা অনেক চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু এটা উঠতেছে না। আমার মনে হয় বিনিয়োগকারীদের একজন লোক আপনারা বসাতে পারেন, একজন লোক বিনিয়োগকারীদের থেকে শেয়ার হোল্ডার। কোথায় বসাবো? ম্যানেজমেন্টে এটা প্রভিশন আছে, কোন ম্যানেজমেন্ট? প্রয়োজনে আপনার উপস্থিত শেয়ার হোল্ডারদের
কিছু একটা ম্যানেজমেন্টে দিতে পারেন, আমার মনে হয় ক্যাপিটাল মার্কেটটা আপনি আপনি এখানে ম্যানেজমেন্ট করার জায়গাটা কোনটা বলেন না আপনি? জি ম্যানেজমেন্ট করবে কোন জায়গাটায়? আপনার যেটা আছে শেয়ার মার্কেটে যে ম্যানেজমেন্ট যেসব কোম্পানিগুলি আছে, কোম্পানি ম্যানেজমেন্টে দেখেন লাভ হয় 20 টাকা, কোম্পানি তো তারা যে আপনার 5%, 300 ওইখানে কথা 350 বলার কোম্পানি কোনো ভাইয়া। লোক নাই। আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার ফার্স্ট কথাটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইজ এ ফান্ড টু স্টেবিলাইজ দি মার্কেট, ব্যবহার করে একসময়। 2 নম্বর হচ্ছে যারা পুঁজিবাজার সম্বন্ধে তেমন কোনো ধারণা রাখেন না, তাদের জন্য হলো মিউচুয়াল ফান্ড। জি যে কথা বলতেছিলেন। আপনার এই ইকোনমিক গ্রোথের জন্য ক্যাপিটাল মার্কেটের একটা রোল আছে, এবং মার্কেটে যদি আপনি দেখেন যে আমাদের মার্কেটে কিন্তু লার্জ ইনভেস্টমেন্টের ক্ষেত্রগুলি নাই, ভালো স্ক্রিপ্টগুলি নাই কিন্তু না। এখানে ফর দ্য এটা আমাদের মার্কেটে যেটা করতে হবে, একুইটিটা বাড়াতে হবে, আর এটা হলো পাশাপাশি ডেটটা করছে। ডেটের মধ্যে আপনার বন্ড, একটা লিস্টেড বন্ড মার্কেট হওয়া উচিত, যেখানে আপনার বন্ড ট্রেড হবে। আমি আসছি এখন লিঙ্ক একুইটিতে মিউচুয়াল ফান্ডের কথা। মিউচুয়াল ফান্ড আপনার ধরেন আপনি যেটা বলেন সামষ্টিক একটা আপনার লিস্টেড অ্যান্ড নন লিস্টেড সিকিউরিটিজের একটা ওয়েটেড অ্যাভারেজ, সেটাই কিন্তু। এবং আমরা কিন্তু আমাদের কারা পেনশন ফান্ড হোল্ডার, যারা আপনার সরকারি ইয়েতে, এবং মোস্টলি রিটেল, আপনার যাদের কোনো হয়তো রিসার্চে কোনো নাই, সুযোগ নেই, সেখানে তাদের হয়ে আমরা একটা এইখানে আমরা যেমন আমাদের ফান্ডের খুব বেশি 20টা থেকে 25টা স্টক থাকে, কিন্তু আমাদের কিন্তু 350 স্টক নাই কিন্তু। আমরা যখন দেখি, আমরা কিন্তু বই পড়ে এবং রিপোর্ট দেখেই করি না, আমরা কিন্তু সরজমিনে যাই, আমরা দেখি। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান থিং দ্যাট দ্য ইনফরমেশন ইজ দ্য কি টু ইট। কারা ম্যানেজমেন্ট আছে, কারা ওনার, কোন ইন্ডাস্ট্রিতে আছে, ইন্ডাস্ট্রিতে ওই গ্রোথটা কিরকম, তাদের গ্রোথটা কি, পারফরম্যান্স, ওই জিনিসগুলি আমরা, এবং আপনার যে সুযোগ আছে সাধারণ একজন বিনিয়োগকারী, সেই সেখান থেকে আমরা কিন্তু সামষ্টিক আমি আবার আসতেছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি মনি, মানিকগঞ্জ থেকে বলছি। জি মনি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, শেয়ার বাজারে ডিভিডেন্ডের উপর 25,000 টাকা পর্যন্ত করমুক্ত রাখা আছে। 50 টাকা পেলেই সেটা যে 15% ট্যাক্স কেটে রাখছে। এই বিষয়টা কি সিকিউরিটি এক্সচেঞ্জ বা ডিএসসি কেউ এটা কি দেখছে, বা এটা কি ব্যবস্থা নিচ্ছে? এটা তো কোনো এই বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া উচিত। এটা শোনেন, এটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। এইটা কোন সিস্টেম এখন পর্যন্ত বের করতে পারে নাই। ওনাদের বলার আগে আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আমারও 28,000 বিনিয়োগকারী আছে আমার হাউসে, তাদেরও একই দুঃখ যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা একটা ডিভিডেন্ডের উপর আমার আগে কেটে রেখে দেয় 10%, কিন্তু আমাকে সরকার বলতেছে যে 25,000 টাকা মতো মকুফ। কিন্তু এইটা করতে পারতেছে না এনবিআরও, মানে এইটার কেন পারতেছে না? সিকিউরিটি এক্সচেঞ্জ কী করলে একটা করতে পারেন যে এইটা নিয়ে এরকম যারা ভিকটিম হয়েছেন তারা এনবিআর এর কাছে অ্যাপিল করতে পারেন যে আমাকে টাকাটা ফেরত দেওয়ার জন্য কোম্পানিকে বলা হোক। এছাড়া তো আমি কোনো দেখতেছি না। বহুবার এটা নিয়ে আলোচনা করেছি আমরা। হ্যাঁ, তো ভাইয়া আমরা একটু আলোচনায় যাচ্ছি আবার ফিরে। ধন্যবাদ। দেখি আমি চেষ্টা করবো আরেকবার অন্য কারোর কাছ থেকে, প্রফেসর সাহেবের কাছ থেকে কিছু জানতে পারি কিনা। তো আমি আপনার কাছ থেকে আসতেছে, প্রফেসর সাহেবের কাছে অনেকক্ষণ ধরে করতেছে। প্রফেসর সাহেব যে কথা বলতেছিলেন আপনার ব্যাংক নিয়ে, আপনার ব্যাংকের কাছে আমরা কিন্তু অনেক আশাবাদী আপনার ব্যাংকের নিয়ে, আপনার ব্যাংকের মুভমেন্ট নিয়ে অনেক আগে অনেক কথা শুনেছি, অনেক রকম কথা বলেছে অ্যাবাউট ইউর ব্যাংক, এটা অমুক ব্যাংক তমুক ব্যাংক। হাওয়ার এখন বোধহয় আপনারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে আপনি যেভাবে আসছেন, যেভাবে কথাগুলি বললেন যে টাকা নিয়ে বসে আছে অথচ কিছু করে নাই, তো এখন কি আপনারা বাজারে অ্যাক্টিভ হচ্ছেন? সম্মানিত অ্যাঙ্কর, আই ডু অ্যাগ্রি যে যেমন ধরেন বিভিন্ন পারসেপশন কথা আমাদের সম্বন্ধে বলা হয়েছে, যেমন আমাদের শেয়ার মার্কেট নিয়ে জনগণের মধ্যে যে ধরনের পারসেপশনস আছে ট্রান্সপারেন্সির ব্যাপারে, এখানেও পারসেপশন ছিল। ইসলামী ব্যাংক খুব কশাসলি, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ আমরা চেষ্টা করব যে অন্তত প্রথম 5 জন প্লেয়ারের মধ্যে যেন আমরা আসতে পারি টু পজিটিভলি কিপ রোল ইন দিস। কিন্তু 2-4টা কথা আমি বলতে চাই, কারণ আপনারা যখন আমাদেরকে এখানে আসার সুযোগ দেন, তো আমাদের যেহেতু যেমন অর্থমন্ত্রী মহোদয় এবং গভর্নর মহোদয় এইসব জায়গায় যেহেতু আমাদের যেতে হয় নীতি নির্ধারণী, যে আমাদের যে ভাই বলল যে আপনার অগ্রিম ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখে, তারা হয়রানি হচ্ছে।
প্রিয় ভাই, আমরা ডেফিনেটলি, আমি মাননীয় অর্থমন্ত্রী দেশের বাইরে গেছেন, উনি 12 তারিখ আসবেন, আমি ডেফিনেটলি ওনার সঙ্গে কথা বলবো যে দিস ইজ এ ফেইলার অফ দি ট্যাক্স সিস্টেম এনবিআর, এবং এনবিআরের চেয়ারম্যান হিসেবে দৃষ্টি আকর্ষণ করছি যে দেশের, আপনারা দেশ চালাচ্ছেন, আমরাও পলিসি মেকের সঙ্গে জড়িত আছি ভাই। তো এই শেয়ার মার্কেট চাঙ্গা করার জন্য, শেয়ার মার্কেট ভালো করার জন্য আমরা এত কথা বলতেছি, আমরা এসইসি এত চেষ্টা করতেছে, এসইসি চেয়ারম্যান, কমিশনার্স, আদার্স, এই ব্রোকারেজ হাউস ওনারাও চেষ্টা করতেছে, কিন্তু যদি ত্রুটিটা যদি চেপে ধরা হয় তাহলে সব চেষ্টা ব্যর্থ হবে। ওই ত্রুটি চেপে ধরার ব্যাপারে আমি কিন্তু একটা ভোকাল কণ্ঠস্বর, প্রিয় দর্শক, এটা নিয়ে আমরা অ্যাড্রেস করব। অন্তত আজকে থেকে আপনার সঙ্গে কণ্ঠ মিলানোর জন্য আমরাও যোগ দেব। আরেকটি বিষয় যেটা বলা হচ্ছিল যে শেয়ার মার্কেটে উনি কিন্তু সব কথা বলে ফেলছেন। আমার এই ভাই এত সুন্দর করে জ্ঞান গর্ব সার গর্ব কথা বলছেন যে নট মাচ টু বি অ্যাডেড, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে উনি অসম্ভব ধরনের স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলছে। আমি কিছুটা আমজনতার, আমার ভাইদের ল্যাঙ্গুয়েজে আমি কথা বলবো। শেয়ার মার্কেটের ক্ষেত্রে যে উনি একটু করে বললো যে শেয়ার মার্কেট নাকি কি এখন মানে নিচু আছে বা খারাপ আছে, জাগে নেই। আই ডোন্ট এগ্রি। আমাদের শেয়ার মার্কেট আপনার খুবই ভালো আছে। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, প্রিয় ভাই, আপনি যে বলছেন শেয়ার মার্কেট খারাপ আছে, মনে করেন মানুষের টেম্পারেচার যদি 105-এর উপরে যায় বা যেটা থার্মোমিটার হাইয়ার, তাহলে কি হবে? কনভার্সন হবে। আবার যদি ওইটা 60-70-এ নেমে আসে কি হবে? বাংলাদেশের এখন যতটা শেয়ার আমাদের লিস্টেড কোম্পানিজ আছে, কনসিডারিং দি ক্যাটাগরিজ, কনসিডারিং দ্য ডিভিডেন্ডস গিভেন এবং কনসিডারিং দ্য ট্রেড, ডেইলি ট্রেড, আমি মনে করি 4800-এর কাছাকাছি ইজ ফাইন। এর উপরে গেলে কম্পালশন হবে। কিন্তু আপনারা যেটা মনোযোগ দিচ্ছেন না, আমাদেরকে যেটা বাড়াতে হবে, এবং দি স্কাই ইজ দ্য লিমিট, ইজ দি ট্রেডিং। আমাদের আই এম নট হ্যাপি। আমি এখানে একটুখানি স্যার, একটুখানি আপনার লগে আমি দ্বিমত পোষণ করি বিনয়ের সঙ্গে। সেটা হচ্ছে যে আপনি ইন্ডেক্স নিয়ে যে একটা ধারা, আপনাদের একটা মানসিক অবস্থান, আমি না, উনি মনে করছেন না যে এত মানে 5000 ক্রস করলে বোঝা বাজার মানে বাবল হয়ে গেল, নট দ্যাট। মার্কেটে এখন আপনার যে পরিমাণ ইনজেক্ট হয়েছে নতুন কোম্পানিজ, মার্কেট যত বড় হয়েছে, যেভাবে আরও বড় হচ্ছে, এইখানে যদি ইন্ডেক্স ইজ নট এ ব্যারিয়ার, শুড নট বি এ ব্যারিয়ার। কারণ হচ্ছে আপনার বোম্বেতে 28,000 ইন্ডেক্স হয়েছে। ইন্ডেক্স আর কিন্তু ব্যারিয়ার নয়, কিন্তু আমি যেটা ইন্ডেক্স শুড নট বি এ ব্যারিয়ার। কিন্তু আপনাকে আমি বাস্তব কথা বলি, আমি চাই না এটা বলতে, আপনি আমাকে একটু স্টিমুলেট করাতে আমি খুশিতে বলে দিচ্ছি। ওয়েন আই টুক ওভার অ্যাজ ইসি চেয়ারম্যান ইসলামী ব্যাংক, দি নাম্বার অফ মাই আমার শেয়ারের দাম ছিল 22 টাকা। সো ইন্ডেক্স আপনারা যা করবেন করেন গিয়ে, এটা গিয়ে যখন 32 টাকায় হলো, দেশের বৃহত্তম একটা গ্রুপ 21 কোটি টাকা প্রফিট নিয়ে সব আনলোড করে চলে গেল। ইভেন বোর্ড থেকে তার ডাইরেক্টর উইথড্র করে নিল। তাই আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে ইন্ডেক্সকে আমি 5800 হতে দিতে চাচ্ছি না। সাম অফ দি কোম্পানিজ এরকম 22 টাকা শেয়ারকে 42 টাকা করে অফলোড করে চলে যাবে, আবার কিছু কিছু মানুষ সাফার করবে। সেই জন্য আমি ইন্ডেক্সটি ইন্টারেস্টেড না, কিন্তু আমি ওইটা নিয়ে ইন্টারেস্টেড, যে আমি বলে দিলাম আমার ক্ষেত্রে হয়েছে। আমি আশা করি 22 টাকা শেয়ার 32 টাকা হয়েছে। আপনার 22 টাকা শেয়ারটা 32 টাকা হওয়ার পিছনে I actually echo with it, but এটা ভাই এটার সঙ্গে কোনো ইন্ডেক্সে কোনো জড়িত না। এটা more of a corporate governance এবং ইনসাইড ইনফরমেশন হইছে, এই জিনিসগুলি ইনসাইড ট্রেডিং হইছে। এই জিনিসগুলি আমার মনে হয় SEC should look into it, DSC and CSC has to look into it, যে এরকম ধরনের জিনিস না হয়। রিসেন্টলি আমরা একটা BSRM নিয়ে বেশ কথা হয়েছে। সো এই ধরনের জিনিস কিন্তু হওয়া উচিত না। আমরা দেখেছি যে ইভেন ডিভিডেন্ড ডিক্লারেশন নিয়ে 12 মাসের জায়গায় 6 মাস, এই যে ইউনিফর্মিটি অফ ডিভিডেন্ড আর্নিংস নিয়ে বলছে, এখানে কিন্তু বেশ কিছু কোম্পানি সুযোগ দিচ্ছে, বাট এটার একটা সময়ের মধ্যে একটা পরে আসবে না। আমি বলছি যে ট্রেডিং ভলিউম কিন্তু আপনি দেখেন এই বছরের শুরুতে ছিল মাত্র 250 কোটি টাকা, তারপর দেখেছি আমরা রিচেস 400 কোটি টাকা। গত 4-5 মাসের যদি হিসাব দেখেন, ইট হ্যাজ ক্রস 500 crore থ্রেশহোল্ড মোর। আমি যদি আরও এই গত 4-5 উইকস দেখি, মোটামুটি 600 সো এবং এই মার্কেটে দ্য কাইন্ড অফ ডেপথনেস নাও উই হ্যাভ, আরও যে আপনার দেখেন 1000-1200। আমি ওয়াকার সাহেব, আমি এটুকু বলতে পারি, আমার দিস ইজ মাই ফিলিংস দ্যাট আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইট উইল ক্রস 1000 and it will be 1050 এবং এটা কিন্তু এখানে ইন্ডেক্স মানসিকতায় যারা আছে, দে শুড, ইটস এ নরমাল ফিনোমেনা।
আপনাদের সঙ্গে আলোচকরা যেটি আলোচনা করতেছিলেন, প্রফেসর ডক্টর আহসানুল আলম পারভেজ সাহেব, উনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অফ ইসলামী ব্যাংক অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান এক্সিকিউটিভ কমিটি। ওনাকে আবার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উনি আলোচনার এক পর্যায়ে উনি বলছিলেন যে আমাদের সিকিউরিটিজে আমরা 500 কোটি টাকা দিছি, সেই টাকা ইউটিলাইজ না করে আবার ফেরত দিয়ে দিছে। আমি জানতে চাচ্ছি যে আপনাদের শরিয়া আইনে বোধহয় ইসলামী ব্যাংক চলে, এরকম শুনছিলাম এক সময়, যে এটা শরিয়া লতে চলে, মুদারাবা বেসিসে চলে, প্রফিট শেয়ারিংয়ে চলে। হ্যাঁ, যদি আপনারা লোকসান নিলে লোকসানের ভাগ নিতে হয় না। তো আপনাদের এই যে অবস্থান থেকে এখন কি কোনো পরিবর্তন, আপনাদের পরিচালকদের মধ্যে তো কিছু পরিবর্তন হয়েছে, তা এখন কি শরিয়া ল কোনো বাধা এই পুঁজিবাজারে আসার ব্যাপারে? সম্মানিত অ্যাঙ্কর, আপনাকে ধন্যবাদ। জাতির সামনে এইরকম একটা কথা আমি যে পরিষ্কার করার আপনি সুযোগ দিলেন। ফার্স্ট অফ অল, আপনার হোয়াট ইজ শরিয়া, এটাকে শরিয়া আইন টাইন বলে যদি এই ব্যাংকটি কোনো গোত্রের ব্যাংক হিসাবে আগে থাকতে চেয়েছিল, এখন সেই সুযোগ নেই। বিকজ শরিয়া মানি হচ্ছে এনিথিং নট পারমিসেবল বাই আল্লাহ অ্যান্ড হিজ ল, এটা আমরা করতে পারবো না। মানে কি, আমরা মদের ফ্যাক্টরিতে বিনিয়োগ দিতে পারবো না, আমরা তামাকে দিতে পারবো না, আমরা স্পাতে দিতে পারবো না, এনিথিং লাইক দ্যাট, ইউ আন্ডারস্ট্যান্ড। এন্ড ওর ক্যাশন দিতে পারবো না, ও এবং ওর শুয়োরের যদি কেউ ডেয়ারি করে সেটা পারবো না। তা এটা একটা জিনিস। আর একইভাবে যারা আমাদের কাছে ডেপোজিট দেবে তাদেরটাও আমরা নিতে পারবো না। তাহলে এই হচ্ছে যে ইসলাম অথবা শরিয়া অথবা রুল অফ আল্লাহ যেটা পারমিট করে, এনিওয়্যার উই ক্যান ডু ইট। সো আমরা এটার থেকে সরে আসতেছি। এবং আপনাদের ইয়াতে স্টক এক্সচেঞ্জে একটা শরিয়া ইন্ডেক্স আছে, এই আমরা ওখানেই এখন আপাতত মোটা দাগে আমাদেরকে যেন কেউ সমালোচিত করতে না পারে, আমরা ওখানে ইনভেস্ট করতেছি। আরেকটা জিনিস আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি তুলে ধরেছেন, যে এই যে শরিয়া এবং এটা বলে, তো শরিয়া কোনো প্রতিবন্ধকতা নয়। শরিয়াকে যদি কেউ শিল্ড হিসাবে ইউজ করে থাকে, সো ইসলামী ব্যাংক ভেরি ওয়েল উইল অ্যাক্ট as a development like other banks. স্যার আপনাকে আবার আসবো একটুখানি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম ভাই, আমার নাম সেতু। তো আমি অতিথিকে জানতে চাচ্ছি যে গত কয়েকদিন আগে মিউচুয়াল ফান্ড আসলো। মিউচুয়াল ফান্ডটার নাম হচ্ছে VMLRBBF। এটা মার্কেটে এসেই শেষ ভ্যালুর নিচে চলে গেল, তাহলে আমরা কিভাবে কি করবো? আচ্ছা, ঠিক আছে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং যে ফান্ড ম্যানেজার আপনাকে সামনে আছে উনি উত্তর দিবেন। ওনার কাছে এই প্রশ্নটা রইল। আমি এখন যেটা আলাপ করতেছিলেন স্যার। হ্যাঁ, তো আমি যেটা আপনাকে ইসলামী ব্যাংক সম্বন্ধে যে নতুন পরিচালনা পর্ষদের যে কথা বলেছেন, সো নতুন পরিচালনা পর্ষদ ইজ ফুল অফ প্রফেশনালস। আমি আর এখানে এটা বলতে চাচ্ছি না, জাস্ট কয়েকটা কথা না বললেই নয়। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এখন 2জন ICAB-র প্রেসিডেন্ট এসছে, মানে 2জন চার্টার অ্যাকাউন্টেন্ট। সো উই হ্যাভ 2 জাজেস, উই হ্যাভ 3 MDs, প্রাক্তন MD in the board, and a অশিক্ষিত ছাত্র প্রফেসর লাইক মি, and আপনার আমাদের কাছে ইভেন আছে 1 মেজর জেনারেল রিটায়ার্ড, 1 IG রিটায়ার্ড। সো দিস ইজ এ ভেরি গুড ব্যালেন্স বোর্ড নাও। কিন্তু আপনার এই ব্যাংকটা যে একটু একদম অন্য সাইড লাইনে চলে গেছিল, আমরা এটাকে আনতে গিয়ে আমাদের পদায়ন, যেমন ইসলামী ব্যাংকের সিকিউরিটিসেও প্রফেশনাল নিয়োগ না দিয়ে, আমি বলি, আমি কাকে নিজেকে সমালোচনা করি, ইউনিভার্সিটি যখন টিচার নেওয়া হয় সম্মানিত, এটা আমাকে বলতে হচ্ছে কেন জানেন, নাহলে ওরা মনে করবে যে আমি পলিটিক্যালি মোটিভেটেড। ইউনিভার্সিটিতে ইদানিং এখন তার আগে টিচার না নিয়ে ভোটার নেওয়া হচ্ছিল, যে হ্যাঁ মানে কে ভোট দিবে। সো এখন ব্যাংকেও যদি এবং সিকিউরিটিসে যদি আপনি নিজের লোক নেন, যে বাই প্রফেশনাল নিব না, আমি মাই ম্যান নিব, দ্যাট উইল সিঙ্ক। দ্যাট হ্যাপেন ইসলামী ব্যাংক সিকিউরিটিতে। আমরা পেপারে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, আমরা আপনার মতো লোকদের সঙ্গে আমরা যোগাযোগ করব, আমরা সবার সঙ্গে যোগাযোগ করে আমরা প্রফেশনাল নিয়োগ দিব, এবং আমরা আশা করব সিকিউরিটি শুড রান বাই দ্য প্রফেশনালস। আমি আপনার কাছে আসবো, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মালিবাগ থেকে বলছি। জি স্যার, আমার একটা কোশ্চেন হচ্ছে স্যার, ডিএসসি এবং সিএসসি মানে সকলকেই, মানে একটা প্রোডাক্ট, আপনাদের একটা প্রোডাক্ট যখন বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, তখন ডিএসসি এবং সিএসসি টনক নড়ে।
এটা কি টোটাল নড়ে না কেন? এই প্রশ্নটা বোধহয় কমন প্রশ্ন হয়ে গেছে, অনেকবার আসছে। হাওয়ার আপনার প্রশ্নের উত্তরটা আমি দেব। আপনি যেটা বলতেছিলেন, আপনার একটা শেয়ার মিউচুয়াল ফান্ড আসলো বাজারে ট্রেড আরম্ভ হলো, ফার্স্ট ডেতেই 40 পয়সা 50 পয়সা নাই, কারণটা কি? ট্রেডিং এর যেটা তো আমরা Maintain করে না। আমার মনে হয় ইটস মোর অফ আ পারসেপশন অন দ্য ইন্ডাস্ট্রি, আপনি যেটা শুরু করেছেন। রাইট। বাট আমার ভাইয়ের কাছে বা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে সব ইনভেস্টরের কাছে একটাই হলো যে আপনারা যদি একটু দেখেন যে নেট অ্যাসেট ভ্যালু এটা আপনার কত, 10 টাকার যে পার ভ্যালু, ওটা আপনার নেট অ্যাসেট ভ্যালু অ্যাট কস্ট হলো যে 10 টাকা 91 পয়সা। আমরা যখন শুরু করি গত পরশুদিন 10 টাকা 89 পয়সা, আর মার্কেটে ছিল 10 টাকা 95 পয়সা। অ্যাজ অফ ইয়েস্টারডে ওটা হয়েছে এখন 10 টাকা 97 পয়সা মার্কেটে, এবং কস্টে এসছে 10 টাকা 91 পয়সা। তার মানে কি অ্যাকচুয়ালি যে যে এখন যে প্রাইসটা, সেটা কিন্তু is undervalued. I see this as an investment opportunity. আমার মনে হয় যে আপনারা যদি এবং শুরুর থেকে আপনার যে যারা আইপিওতে ইনভেস্ট করেছে, যারা আপনার সেকেন্ডারি মার্কেটে করছে, তারা কিন্তু 9.5% ডিভিডেন্ড প্রথমেই পাচ্ছে, এবং এখানে কোনো প্রভিশনিং নাই কিন্তু। অ্যান্ড মার্কেট যদি আপনার another 10%, আমি যদি খুব ভেরি কনজারভেটিভ এস্টিমেটে বলছি, আমার মনে হয় যে the kind of shares we have just 20 stocks listed unlisted মিলিয়ে। তো সেখানে and the kind of investment we have, what sort of stocks we have, I'm just mainly বলছি যে স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন, আপনার মোবিল যমুনা, আমাদের ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক, আমরা কিছু ডিসকাউন্ট we have invested into blue chips, এবং কিছু যেগুলো আপনার ডিপ ডিসকাউন্টেড মিউচুয়াল ফান্ডগুলি ট্রেড হচ্ছে 5.5 টাকা 6 টাকা লেভেলে। আমরা আজকে কিন্তু আপনি আপনার ডিসক্লোজারের জন্য সব জানতে পারছেন যে কোয়ার্টারলি একটা ফান্ডে কী ধরনের আপনার অ্যাসেট আছে, কী প্রাইসে কিনছে, লিস্টেড অ্যান্ড আনলিস্টেড। তো সেখান থেকে আমরা দেখি যে এই ফান্ড ম্যানেজারগুলি এই ফান্ড থেকে কোনো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে কিনা, এবং তাদের গ্রোথটা কীরকম। আমরা যেমন কিছু ফান্ডে ইনভেস্ট করে আমরা অলরেডি 25% রিটার্ন পেয়েছি গত 2 মাসে। সো দেয়ার আর অপরচুনিটিস আছে, এবং আমরা অলওয়েজ বাই দ্য শেয়ার at a very very minimalistic cost at a fair price value. That is what for mutual fund. And that's what আমি মনে করি যে আমাদের ফান্ডে ইনভেস্ট প্রিয় করে। দর্শক, আপনি শুনতে পারলেন যে ফান্ড ম্যানেজার উনি নিজেই বললেন যে ওনার প্রাইস যেটা আছে দিস ইজ আন্ডারভ্যালুড। হ্যাঁ, ওনার নেট ভ্যালু হচ্ছে 10 টাকা 95 পয়সা, সেই জায়গাতে ওনারটা 9 টাকা 95 আর আরেকটু বলছি, যেখানে আপনার এফডিআর এর রেট, মানি মার্কেট রেট হ্যাজ ফলেন to FDR 4% 5%, আপনি এনবিএফএ গেলে 7% 8% ইফ ইউর লাকি। তো সেখানে ইনভেস্টমেন্ট ইনটু মিউচুয়াল ফান্ড ইজ মোর লুক্রেটিভ, মানে ইউ আর গিভিং মোর ডিভিডেন্ড দ্যান দি। এক্স্যাক্টলি। আমি কিন্তু এই বিষয়ে কথা বলতে চাই। বলেন। আমার ভাই ওইটা ডিল করলেও উনি ওই ভাইয়ের মানে বোঝার মতো করে বলেন নেই। প্রিয় ভাই, আপনাকে আমি যেটা বলতে চাই, আমার কথা এইটুকু কথা যদি জাতির সামনে আমি না বলি, শিক্ষক হিসাবে আমি অন্যায় করতেছি। সেটা হচ্ছে এই যে ওনার প্রশ্ন রাখলো যে এইটা যে নিচে চলে গেল, তাহলে আমরা কি করব। ভাই, আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। সেটার কারণ হচ্ছে বাংলাদেশের ভালো শেয়ারগুলোর মধ্যে, সেক্টরের মধ্যে আমি মনে করি ব্যাংক। কেন প্রিয় ভাই, একটা ব্যাংক যদি লালবাতিও জ্বলে, সেটা গভর্নমেন্ট দ্বারা ইট ইজ গ্যারান্টেড বাই দ্য গভর্নমেন্ট। তার মানে আপনার টাকাটা কখনো মার যাবে না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, অনেকগুলো ব্যাংকের 10 টাকার শেয়ার 9 টাকা, হ্যাঁ, আবার অনেকগুলো নাই কোম্পানির শেয়ার, নাই কোম্পানির 10 টাকার শেয়ার 25 টাকা। প্রিয় ভাই, এই যে আপনার এই 85 আর ভালো শেয়ারটা আপনি বুঝতে হবে যে নাই হাই কোম্পানির দরজা বন্ধ, কোম্পানির মালিক পালাতক, ওই সমস্ত শেয়ারও আপনার বিক্রি হচ্ছে 10 টাকা 18 টাকায়, কারণ ওটা হয়ে গেছে পণ্য, কেনাবেচার পণ্য, আপনারা ডে ট্রেডিং করতেছেন। কিন্তু দেখা যাবে অনেক ভালো ভালো শেয়ার আন্ডার প্রাইসড আছে। আমি এখানে ওনার পক্ষে কথা বলতেছি না, কারণ ওনার সঙ্গেও তাল মিলাচ্ছি না। জাতির সাথে সত্য কথা বলতে হবে শেয়ার মার্কেটকে ভালো করার জন্য। আমাদের শেয়ার মার্কেটের বহু ভালো শেয়ার, আমি নাম নিলাম না, আন্ডার প্রাইসড আছে। আপনারা ওইটার দিকে মনোযোগ দিচ্ছেন না। উদাহরণ দিলাম এই যে আপনার আমাদের যে ব্যাংকের সেক্টর, ব্যাংক যদি ওটা ফুটে যায়, জানেন আপনাদের একটা ব্যাংকের, বিভিন্ন ব্যাংকের জায়গা জমিন সম্পত্তি বিল্ডিং যা আছে,
ওইটা বিক্রি করে দিলে ওদের অথরাইজ ক্যাপিটাল আর পেইড আপ ক্যাপিটালের থেকে অনেক বেশি হবে। সো ইউ আর ফুললি সিকিউরড। কিন্তু 10 টাকা শেয়ার ব্যাংকের 9 টাকা হয় কেন? এটা ওই যে বললাম যে এটা এই ক্ষেত্রেও তাই। আমি মনে করি আপনারা ওই নেট অ্যাসেটটা একটু দেখবেন, ম্যানেজমেন্টে কে আছে দেখবেন, ওনার কোম্পানিগুলোর ম্যানেজমেন্টের পিছনে কে আছে দেখবেন। 10 টাকার শেয়ার প্রিমিয়ামে 25 টাকা দিয়ে কিনেন কেন? আর 10 টাকার শেয়ার যখন 25 টাকায় প্রিমিয়ামে আসে তখন আপনারা কিনবেন এবং তারপরে ওটা একদিন 24 টাকা হয়ে গেলে বা 12 টাকা 24 টাকা হয়ে গেলে আপনারা চিল্লাবেন। বাংলাদেশে কোন ব্যবসাটা আছে ভাই যেটা আপনার 10 টাকায়, মানে 1000 কোটি টাকা দিয়ে ব্যবসা করে আমি আরও 1400 কোটি টাকা প্রফিট করে ফেলবো? কোনো কোম্পানি নাই। আপনারা বি কেয়ারফুল। আমি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রফেসর সাহেব আমার ভাই, আমি ওনাকে অনুরোধ করতেছি জাতির পক্ষে, কমিশনার সাহেবরা আমার বন্ধু বান্ধব ছোট ভাই, আপনাদেরও অনুরোধ করতেছি 10 টাকার শেয়ার প্রিমিয়ামে দিবেন, সব বুঝে শুনে, না হলে উইল স্পিক এগেইনস্ট ইট। তো আপনার এই আমরা শেয়ার মার্কেটকে যেন স্টেবল রাখার জন্য আমরা কোনো উগ্র কথা বলি না, কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই, যদি থাকে তাহলে ওই কোম্পানিগুলো আপনার 40% ডিভিডেন্ড দিচ্ছে না কেন? 10 টাকার শেয়ার আপনি 25 টাকায় কিনলেন, সে ডিভিডেন্ড দিল 10%, তাহলে আপনার আলটিমেটলি আপনার কাছে থাকলো 2.5%। তো আপনারা ওদিকে যাবেন কেন? আপনারা ভালো 50 শেয়ার আর ভালো শেয়ার বুঝতে শিখেন। আর শেয়ার মার্কেট খুব ভালো আছে এবং আরও ভালো হবে, দিন দিন ভালো হবে। যদি এটা ওই 700 কোটি টাকার ট্রানজ্যাকশন, 800 কোটি, উনি তো আশ্বাস দিলেন যেটা 1000 কোটি টাকা হবে। যতই শেয়ার মার্কেটের গভীর 1000 কোটি টাকা ছাড়াবে তো এই আগামী মাসে যাবে, যতই শেয়ার মার্কেট গভীর হবে আপনারা ভাববেন যে শেয়ার মার্কেট তত স্টেবল হচ্ছে। আর ইনি যে গুড গভর্নেন্সের কথা বলছেন, গুড গভর্নেন্সের তো একটু অভাব আছেই, সেটা তো আপনারা বলতেছেনই যে ওই যে ডিভিডেন্ড দেওয়া নেওয়ার ব্যাপারে আছে আপনার অনেক কিছু। আর আমি আপনাদের পক্ষে বারবার চিৎকার করতেছি, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আপনার এই শেয়ার মার্কেটের ইনকাম, আপনাদের ইনকাম 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, এটাকে আমি আরও অনেক বাড়ানোর জন্য বলতেছি। কারণ শেয়ার মার্কেট কিন্তু আর মধু নাই, প্রিয়ঙ্কর। আপনারা মানুষকে যতই বুঝান, ম্যান ইজ ইকোনমিক বিইং, মানুষ কিন্তু অর্থনীতি বুঝে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে ডে ট্রেডিং বা ফটকা ছাড়া ডিভিডেন্ড দিয়ে কোনো ইনকাম নাই। কারণ হচ্ছে ওর থেকে যখন আবার 1% কেটে নিচ্ছে 10% থেকে, তাহলে 9%। প্রিমিয়ামে যখন শেয়ার কিনছে আর পারতেছি না, আর সময় দিতে পারতেছি না। একদম মাফ করে দেন আমাকে, আপনিও মাফ করেন, কারণ হচ্ছে যে আমাকে আর সময় দেওয়া হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, চমৎকার আলোচনা হচ্ছিল, কিন্তু সময়ের অভাবে আর আলোচনাটা দীর্ঘায়িত করতে পারছি না। একটা জিনিস আপনাদেরকে বলতে পারি, মার্কেট স্টেবল হচ্ছে, মার্কেট যাচ্ছে, এবং বিদেশি বিনিয়োগকারীদের, বিদেশি ফান্ড ম্যানেজারদের খুব বেশি আগ্রহ এই বাজারের প্রতি। কারণ হচ্ছে এখানে এখনও মধু সঞ্চিত। অনেক ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীতেও থাকবেন বলে আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।